গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমার প্রথম ক্লাস। আমি ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ইংলিশ বইটা আছে ব্লিস, যেটার নাম ক্লাস 9-এরটাও হচ্ছে ব্লিস, ক্লাস 10-এরটাও ব্লিস। তো ক্লাস 9-এর যে বইটা সেইটার লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, এইটা আজকে আমরা করব। ঠিক আছে, তো আমরা প্রথমে টেক্সট করব এবং পরের ক্লাসে কোয়েশ্চেন অ্যান্সার্স নিয়ে আলোচনা করব। ইন ডিটেলে ক্লাস হবে এবং তোমরা আশা করি এতে উপকৃত হবে। ঠিক আছে, তোমরা খাতা পেন নিয়ে ক্লাসটা অ্যাটেন্ড করো। চলো তাহলে শুরু করি। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। টেলস, TALES। টেলস কথাটা দেখো একটা হোমোফোন। ঠিক আছে, হোমোফোন কাকে বলে? হোমো মানে হচ্ছে সেম, ফোন মানে হচ্ছে সাউন্ড, সিমিলার সাউন্ড। হোমোফোন। কেন এটা হোমোফোন? কারণ TALE টেল, এইটার অর্থ যেটা আমাদের এই স্টোরিতে আছে, এটার অর্থ হচ্ছে স্টোরি। আর TAIL টেল, এটার অর্থ হচ্ছে লেজ, যেটা পশুদের থাকে। ঠিক আছে, তাহলে TAIL টেল মানেও হচ্ছে এটারও উচ্চারণ টেল, আর TALEও টেল, কিন্তু সেম সাউন্ড বা সেম প্রোনাউন্সিয়েশন বাট ডিফারেন্ট ইন মিনিং, এগুলোকে আমরা হোমোফোনস বলে থাকি। তো এই স্টোরিটার একদম প্রথমেই কিন্তু এরকম একটা হোমোফোনসের আমরা এক্সাম্পল পেলাম। এবং কি বলছে? টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। ভোলা একজনের নাম এবং সে খুব বৃদ্ধ, তার সম্পর্কে বলছি, সেই জন্য তাকে গ্র্যান্ডপা বলছি। গ্র্যান্ডপা কথার অর্থ হচ্ছে গ্র্যান্ডফাদার, যেটা আমরা বলে থাকি। ঠিক আছে, এবং এই স্টোরিটা লিখেছেন মনোজ দাস। মনোজ দাস একজন ফেমাস ইন্ডিয়ান অথর। তিনি বেশ কিছু পদ্মশ্রী এবং বেশ কিছু উনি অ্যাওয়ার্ডেড হয়েছেন। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে উনি একজন বাইলিঙ্গুয়াল রাইটার। বাইলিঙ্গুয়াল রাইটার মানে যে সমস্ত লেখক দোভাষী, মানে দুটো ভাষাতে লেখেন, তাদেরকে আমরা বাইলিঙ্গুয়াল বলি। মনোজ দাস কিন্তু উনি উড়িয়াতে লিখেছেন এবং ইংলিশে লিখেছেন। এবং উনার যে আজকে আমরা যে স্টোরিটা পড়বো সেটা কিন্তু একটা এক্সট্র্যাক্ট বলতে পারো, মানে সেটা ছোট একটা অংশ উনার ভোলা গ্র্যান্ডপার একটা বড় সিরিজের একটা পার্ট। ঠিক আছে, এবং সেখানে আমরা বেশ কিছু ভোলা গ্র্যান্ডপার বেশ কিছু মজাদার গল্প আমরা কিন্তু এই স্টোরিতে পাবো। এবং মনোজ দাস সম্পর্কে বলতে হয় উনি 2021 সালে মারা গেছেন। যদিও তোমাদের অথার রিলেটেড খুব বেশি কোয়েশ্চেন্স আসে না, তবুও একটা ব্রিফ ইন্ট্রোডাকশন তোমাদেরকে দিয়ে দিলাম। তো চলো আমরা স্টোরিটা স্টার্ট করি। কি বলছে প্রথমে? ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ওয়েস্টার্ন এন্ড, ওয়েস্ট মানে পশ্চিম, ওয়েস্টার্ন এন্ড মানে একদম পশ্চিমের প্রান্তে। হ্যাঁ, উনি কিন্তু থাকতেন। অফ আওয়ার ভিলেজ, আওয়ার বলতে এখানে অথারের কথা বলা হচ্ছে। অথারের যে গ্রাম, সেই গ্রামের একদম পশ্চিম প্রান্তে কিন্তু ভোলা গ্র্যান্ডপা থাকতেন। এবং কার সাথে থাকতেন? তার স্ত্রীর সাথে। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হাট। হাট মানে কুঁড়ে ঘর, তাদের যে কুঁড়ে ঘর ছিল সেই কুঁড়ে ঘরের ওপরে ওভারশ্যাডো করেছিল। ওভারশ্যাডো করার অর্থ হচ্ছে ছায়া করে রেখেছিল, হ্যাঁ, ঢেকে রেখেছিল। কি? বোকাল ট্রি। বোকাল এক ধরনের গাছ, সেই গাছ সের যে ডালপালা সেটা ওনার যে হাট, যে কুঁড়ে ঘর, সেটাকে ওভারশ্যাডো করে রেখেছিল বা ঢেকে রেখেছিল। কেমন? ওভারশ্যাডোর একটা সিনোনিম তোমরা লিখে রাখতে পারো, শেডেড। ইন দ্য বোকাল ট্রি লিভড আ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। এবং ওই গাছে কিন্তু একদল বাঁদর থাকতো। এই স্টোরিটার একটা মজার জিনিস আমরা আলোচনা করব। আমরা কিন্তু বেশ কিছু কালেকটিভ নাউন্স আমরা পাবো। তো স্টোরিটা পড়তে পড়তে আমরা কালেকটিভ নাউন্সগুলো পাবো এবং শেষে সেগুলোকে এক জায়গায় সাম আপ করে আমি তোমাদেরকে বলে দেবো। কেমন? এখন জানো একদল বাঁদরকে আমরা বলি এ ট্রুপ অফ মাঙ্কিজ। তো ওই বোকাল ট্রিতে একদল বাঁদর থাকতো। বড় বড় গাছে হনুমানরা থাকেই, বাঁদররা থাকেই, তো ওখানেও থাকতো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। অতটা মাইন্ড করতো না বা ওটা নিয়ে অত চিন্তা ভাবনা করতো না। আছে, বাঁদররা আছে, ওরা ওদের মতন আছে। ঠিক আছে, তো কি হলো একবার, ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল। একটা জ্যোৎস্না রাতে, মুনলিট নাইট মানে জ্যোৎস্না রাত, জ্যোৎস্না রাতে ভোলা গ্র্যান্ডপা এবং অথর এবং হয়তো আরও কেউ কেউ তারা ফেস্টিভ্যাল থেকে ফিরছিল। এখন গ্রামে খুব কম তো উৎসব মেলা এইসব হয়,
যে গ্রামে যখন কোনো উৎসব হয়, হতে পারে পাশের গ্রামে হয়েছে, তখন কিন্তু গ্রামে একটা বেশ হইচই পড়ে যায়, গ্রামের সব লোকেরা একসাথে যায়, অন্তত আগেকার দিনে আরও ছিল, এখনও আছে, একসাথে সেটা অ্যাটেন্ড করতে যায়, কোনো যাত্রা হলো, কোনো কিছু থিয়েটার হলো, সেগুলো একসাথে তারা দেখতে যায় এবং এনজয় করে। তো সেরকম কোনো একটা ফেস্টিভ্যালে ভোলা গ্র্যান্ডপা এবং অথর এবং আরও অনেকেই একসাথে সেই ফেস্টিভ্যালটা অ্যাটেন্ড করতে গেছে। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা ছিল অনেক দীর্ঘ রাস্তা, বোঝাই যাচ্ছে নিজের গ্রামে নয়, হয়তো অন্য কোনো গ্রামে হয়েছে। যথেষ্ট দীর্ঘ লম্বা রাস্তা ছিল এবং ফগি ছিল, ফগি মানে কুয়াশা ঘেরা ছিল। এই লাইনটা খুব ইন্টারেস্টিং, কেন তোমাদেরকে মজা করে কোয়েশ্চেন দিতেই পারে যে ফার্স্ট যে ইনসিডেন্ট, যে ঘটনাটা আমরা পড়ছি, সেটা কোন সময়, কোন সিজনের। দেখো এইটাই কিন্তু, এই ফগি ওয়ার্ডটাই কিন্তু বলে দিচ্ছে এটা শীতকাল বা উইন্টার সিজন কিন্তু বোঝাচ্ছে, ঠিক আছে। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদারস শোল্ডার। অথর যে স্টোরিটা এখন বর্ণনা করছে, সে এখন ইয়াং হয়ে গেছে, বড় হয়ে গেছে, কিন্তু যে সময়ের কথা বলছে সেই সময় কিন্তু সে একটা চাইল্ড ছিল, ছোট ছিল। সে গ্রামে বাচ্চারা কি হয়, বড়দের কাঁধে করে যায়, আমরাও দেখেছি দুর্গাপুজোর মেলা দেখার, পুজো দেখার সময় অনেক বাচ্চারাই বাবাদের কাঁধে চেপে চেপে যায়। তো অথারও কি করছে, চৌকিদারের কাঁধে চেপে যাচ্ছে। এখন চৌকিদার ওয়ার্ডটা কিন্তু একটা ইন্ডিয়ান ওয়ার্ড, বহু ইন্ডিয়ান ওয়ার্ড এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজেরও ওয়ার্ড কি হয়, ইংলিশে কিন্তু ইনকর্পোরেটেড হয়, ঠিক আছে। তো সেগুলোর মতনই একটা ওয়ার্ড কিন্তু, যেটা ইন্ডিয়ান কয়েনেজ কথা অর্থ ইন্ডিয়া ভাষা থেকে সংগৃহীত একটা ওয়ার্ড হচ্ছে চৌকিদার। প্রশ্ন আসতেই পারে। তো এরকম একটা চৌকিদারের, ভিলেজ চৌকিদারের ঘাড়ে করে অথর ফিরছিল। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। তো ফিরতে হঠাৎ ভোলা গ্র্যান্ডপা কিন্তু হাওমাও করে কেঁদে উঠেছে। ওয়েল কথার অর্থ হচ্ছে হাপুস নয়নের কাদা, ঠিক আছে। খুব খুব চোখ হাপুস করে হায় হায় কি হয়ে গেল এরকম করে যখন মানুষ কাঁদে, সেটাকে বলে ওয়েলিং, ঠিক আছে। কান্নার অনেক ভাগ আছে, ক্রাইং, ওয়েলিং, মোর্নিং, সবিং, ঠিক আছে। এক একটার এক এক রকম মানে, মানুষ তো একই রকম কাঁদে না, বিভিন্ন রকমভাবে কাঁদে। তো এখানে ওয়েলিং কথার অর্থ হচ্ছে হাপুস নয়নে কাঁদা, ঠিক আছে। তো হঠাৎ ভোলা গ্র্যান্ডপা কিন্তু হাপুস নয়নে কাঁদতে লাগলো। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। পার্টি মানে ওই গ্রুপে যারা রিটার্ন করছিল, তারা সবাই অবাক হয়ে গেল যে ভালোই তো দিব্যি ফিরছিল, হঠাৎ করে কাঁদতে শুরু করলো কেন, অবাক হয়ে গেছে, সারপ্রাইজড হয়ে গেছে। উই হল্টেড, আমরা হল্টেড করলাম, হল্টেড মানে স্টপড, দাঁড়ালাম। আচ্ছা, ওয়ার্ড মিনিংসগুলো দেখো তোমাদের কিন্তু স্ক্রিনে চলে আসছে, আমি মুখেও বলছি, তোমাদের স্ক্রিনেও আসছে, তোমরা সেগুলো নোট ডাউন করে নাও, কেমন। তো হঠাৎ ভোলা গ্র্যান্ডপা যে পার্টিটা তারা দাঁড়িয়ে গেল যে কী হয়েছে জানার জন্য। এনকোয়ারি রিভিল্ড, সবাই জিজ্ঞাসাবাদ করলো কেন কাঁদছেন। তো এনকোয়ারি করে, জিজ্ঞাসাবাদ করে জানা গেল, রিভিল্ড মানে এক্সপোজড, ঠিক আছে। কি রিভিল করলো, দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। মেলা দেখতে বা ফেস্টিভ্যাল যে উৎসব হয়েছে, সেই উৎসবে ভোলা গ্র্যান্ডপা একা যায়নি, সে তার নাতিকে নিয়ে গেছিল সাথে করে, নাতি খুব ছোট, নাতিকে নিয়েও গেছে। হি হ্যাড টাইটলি হেল্ড অন দ্য টু ফিঙ্গার্স অব দ্য বয়। সে কিন্তু ওই তার নাতির কিন্তু দুটো হাত বেশ শক্ত করে ধরে রেখেছিল। He did not realize when those fingers slipped out. কিন্তু হাত ধরেই দিব্যি আঙ্গুল ধরে ধরে ফিরছিল, ছোটরা যেমন ফেরে, কিন্তু কখন আঙ্গুল ফসকে গেছে উনি কিন্তু খেয়ালই করেনি। স্লিপড আউট মানে হাত ফসকে যাওয়া, হাত থেকে লুজেন্ড হয়ে যাওয়া। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। কন্টিনিউইং মানে এখানে কন্টিনিউইং টু ওয়াক মিন্স ওয়াকিং, সে কিন্তু রিটার্ন করছিল এবং সে তার রিটার্ন করার জার্নিটা কিন্তু কন্টিনিউ হচ্ছিল। সে বুঝতেই পারেনি কখন তার নাতি হাত ফসকে রয়ে গেছে পেছনে। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। এখন আমরা যখন কোনো কিছু ধরে থাকি, আমাদের হাতের একটা পশ্চার থাকে, তাই না, হাতটা এমনি করে ধরে আছি। তো এবার খালি হাতে যদি কেউ এমনি করে ফেরে, স্বাভাবিক মানুষের মনে প্রশ্ন হবে যে আপনি হাতটা এমনি করে আছেন কেন। তখনই ভোলা গ্র্যান্ডপা দেখেছি হাতে নাতি নেই, তো তখনই হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। সে হঠাৎ তার মনে, রিমেম্বার্ড মিন্স
তার মনে পড়েছে যে আমি তো গ্র্যান্ডসানকে ধরেছিলাম, হাতে নেই। তো তখনই কিন্তু সে হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। কি আর করা যায়, খুঁজতে পড়ে গেছে পার্টির মধ্যে থেকে। মাই ফাদার মানে এখানে বোঝা গেল ভোলা গ্র্যান্ডপা, তার নাতি গেছিল, অথার গেছিল, চৌকিদার গেছিল এবং অথারের বাবাও কিন্তু গেছিল। মাই ফাদার চোজ টু শার্প আইড হাইফেনেটেড ওয়ার্ড, ঠিক আছে, শার্প আইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। তো অথারের বাবা ঠিক করলো যে দুজন ব্যক্তি যারা বেশ তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী, ভালো করে খুঁজতে পারবে, এরকম দুজন ব্যক্তিকে সিলেক্ট করা হলো। তার সঙ্গে তো ভোলা গ্র্যান্ডপাও গেল এবং তারা আবার রিটার্ন করলো ফেস্টিভ্যালে তার নাতিকে খুঁজতে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড লং বিফোর মানে শর্টলি বা প্রেজেন্টলি, মানে বেশি খুঁজতে হয়নি, একটু খুঁজেই তার গ্র্যান্ডসনকে খুঁজে পাওয়া গেছে। কি খুঁজে গিয়ে কি দেখা যাচ্ছে, হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি। এখানে হি বলতে কার কথা বলা হচ্ছে, দ্য গ্র্যান্ডসন অফ ভোলা গ্র্যান্ডপা। সে কি করছিল, হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার, কোজি মানে বেশ আরামদায়ক, ঠিক আছে, কমফোর্টেবল, স্নাগ বলতে পারো, ঠিক আছে। তো এরকম একটা কোজি শেল্টার, একটা কাউ মানে গরু বসেছিল, সেই ছোট ছেলে গরুর পেটের মধ্যে বেশ আরাম করে সোফার মতন করে বসে রয়েছে, ঠিক আছে। তো খুঁজে পাওয়া গেছে তাকে। তো এটা হয়ে গেল একটা ইনসিডেন্ট। এই স্টোরিতে আমরা কিন্তু ভোলা গ্র্যান্ডপা 3টে ইনসিডেন্ট পাবো। কোয়েশ্চেন আসতেই পারে, হাউ মেনি হিলারিয়াস মানে হাস্যকর ইনসিডেন্টস অফ ভোলা গ্র্যান্ডপা ইজ টেকেন ইন ইয়োর লেসন, ঠিক আছে। তো আনসার হবে 3 ইনসিডেন্টস। তার মধ্যে প্রথম ইনসিডেন্টটা কিন্তু আমরা পেয়ে গেলাম এবং আরেকটা জিনিসও জানলাম, এই ইনসিডেন্টটা কখন ঘটেছিল, ইন উইন্টার সিজন, শীতকালে। এবার দেখা যাক পরের ইনসিডেন্টটা কি বলছে। I remember another funny incident about Bhola Grandpa related by my father. Related, দেখো ইংলিশ কত ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। রিলেটেড এর মানে কি, আমি যদি বলি দিস ইনসিডেন্ট ইজ রিলেটেড টু দ্য নিউজ, যে এই ঘটনাটা ওই যে খবরটা প্রকাশ হয়েছে তার সঙ্গে সম্পর্কিত, তাহলে রিলেটেডের একটা মানে হয় সম্পর্কিত। কিন্তু এইখানে ওয়ার্ড রিলেটেডটা কিন্তু এই অর্থে ব্যবহার করা হয়নি। এখানে ওয়ার্ড রিলেটেডের অর্থ হচ্ছে ন্যারেটেড, বর্ণনা করা। কেমন, এই ইউসেজগুলো তোমরা জানবে এবং তোমরা চেষ্টা করবে এইভাবে সেন্টেন্সগুলো নিজেদের মতন করে ফর্ম করে লেখার। কেমন, দিজ আর দ্য টেকনিক্স ইউ উইল হ্যাভ টু ইউজ while writing in English, right? While writing the answers. I remember another funny incident about Bhola Grandpa related by my father. তো অথারের বাবা বর্ণনা করেছিল, প্রথম ইনসিডেন্টটাতে অথার নিজে প্রেজেন্ট ছিল, কিন্তু পরের যে ইনসিডেন্টটা অথার নিজে প্রেজেন্ট ছিল না, তার অনেক আগের ইনসিডেন্ট মেবি, সেটা অথার শুনেছিল তার বাবার কাছ থেকে অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা। সেটা কি, ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন, এটা ছিল একটা বর্ষা মুখর বিকেল। দেখো ইন্টারেস্টিং, এই ঘটনাটা তাহলে কবে ঘটেছে, ইন মনসুন সিজন, রেইনি সিজন। তাহলে প্রথমটা উইন্টারে হয়েছিল, এটা রেইনি সিজন। তো এটা একটা বর্ষা মুখর বিকেলবেলা, আফটারনুন ছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট মানে প্রচণ্ড উত্তেজিত হয়ে, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট ইজ আ ভেরি গুড ফ্রেজ। আমরা যখন প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাই, দিশেহারা হয়ে যাই, ঠিক আছে, উদ্ভ্রান্তের মতন দৌড়ে বেরোই, তো দ্যাট ইজ কল্ড ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট। তো হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস। সে বলল যে সে দেখেছে, এবং তার বাবাকে, শুধু অথারের বাবাকে বলেনি, তার বন্ধু বান্ধবদেরকেও বলেছে। কি বললো, তারা গ্রুপে ছিল এক জায়গায়, যে সে দেখেছে যে একদল পাইরেটস মানে দস্যু, ডাকাত। দেখো সেকেন্ড কালেকটিভ নাউন, প্রথমটা আমরা কি পেয়েছিলাম, এ ট্রুপ অফ মাঙ্কিজ। সেকেন্ড কালেকটিভ নাউন কি পেলাম, এ গ্যাং অফ পাইরেটস কথার অর্থ কি, রবার্স। অ্যাকচুয়ালি পাইরেটস জলদস্যু অর্থে ব্যবহৃত হয়। আমরা পরবর্তী ক্ষেত্রে সেটা জানবো যে ভোলা গ্র্যান্ডপার যে গ্রামটা, সেটা কিন্তু সমুদ্রের
কাছেই অবস্থিত, পাশেই অবস্থিত, সেই জন্য পাইরেটসটা ইউজ হয়েছে। জলদস্যুদেরকে আমরা পাইরেটস বলি, কেমন? তো সে বলছে যে আমি দেখেছি একদল এরকম জলদস্যু, তারা কি করছিল, দে ওয়্যার বারিং মানে পুঁতে ফেলা, এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সি শোর অফ আওয়ার ভিলেজ। যে তাদের গ্রামের যে সমুদ্র তট আছে, আমরা জানতে পারলাম তার মানে গ্রামটা সমুদ্র তটে অবস্থিত। তা আমাদের গ্রামের যে সমুদ্র তট আছে, সেই সমুদ্র তটের ওখানের যে স্যান্ড ডিউনস আছে না, হোয়াট ইজ স্যান্ড ডিউনস? এটা জিওগ্রাফির পার্ট যদিও, তবুও বলি। স্যান্ড ডিউনসের মানে তোমাদেরকে বলেছে যে বালির স্তূপ, ঠিক আছে, যেটা কি হয় মরুভূমিতে বিশেষভাবে দেখা যায়। তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে সেটা দেখাচ্ছিও, দেখো। এবং এটার সবথেকে বড় মারাত্মক দিক হচ্ছে প্রচণ্ড হাওয়া যখন দেয় ঝড়ের মতন, তখন ইট মুভস। স্যান্ড ডিউন কিন্তু এক জায়গায় পাহাড়ের মতন থাকে না, এটা মুভ করতে থাকে এক জায়গা থেকে আরেক জায়গায়, ঠিক আছে। তো এরকম একটা স্যান্ড ডিউনের মধ্যে ওই পাইরেটসরা কি করেছে, একটা বড় বাক্স তারা কি করেছে ওখানে পুঁতে ফেলেছে। কারণ বড় বাক্স পাইরেটসরা পুঁতছে, ডেফিনেটলি তার মানে ওখানে কিছু খাজানা থাকবে, ট্রেজার্স থাকবে। সঙ্গে সঙ্গে সবাই লেগে পড়েছে যে অ্যাট ওয়ান্স মানে তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। সবাই কিন্তু গুপ্তধনের সন্ধানে লেগে পড়ল। ইভিনিং পাসড অন টু নাইট, সন্ধেবেলায় বলেছে সারা সন্ধে খোঁজা হয়ে গেল, বিকেল গড়িয়ে রাত হয়ে গেল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের কোলে চাঁদের দেখা পেল, মেঘ ফুরে চাঁদ জ্যোৎস্নার আলোতে চারিদিক ভরে গেল, মানে বোঝা গেল অনেক রাত হয়ে গেছে। এ প্যাক অফ জ্যাকলস, থার্ড কালেকটিভ নাউন, এ প্যাক অফ জ্যাকলস ওয়্যার হাউলিং, একদল খ্যাঁক শিয়াল কি করছিল, হাউলিং করছিল, ডাকছিল, ঠিক আছে। তার মানে রাত্রিবেলা শিয়াল ডাকে, তো বোঝা যাচ্ছে অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, যে আমরা যেমন কালেকটিভ নাউন্স পাচ্ছি, আমরা কিন্তু বেশ কিছু সাউন্ড অফ অ্যানিমালসও পাবো। প্রথমটা পেলাম, দেখো, সাউন্ড অফ জ্যাকেল ইজ কল্ড হাউলিং। তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন দিলাম, তোমরা খুঁজে বার করবে আর কোন কোন অ্যানিমালসের সাউন্ডকে আমরা হাউলিং বলে থাকি, বা আদৌ কোনো অন্য কোনো অ্যানিমালসের সাউন্ড আমরা হাউলিং বলি কিনা, তোমরা আনসার করবে আমাকে। তো কি বলছে, রাত হয়ে গেছে, তো রাত হওয়ার সঙ্গে সঙ্গে যেমন খ্যাঁক শিয়াল ডেকে উঠেছে। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, প্রায় মাঝরাত হয়ে গেছে, তখনও চেষ্টা চলছে। কি আশায়, যে যদি খাজানা পাওয়া যায়, গুপ্তধন পাওয়া যায়। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক সেই সময়, ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। তখন ভোলা গ্র্যান্ডপা লাস্ট অব্দি স্বীকার করলো, কনফেস করা মানে টু অ্যাডমিট, স্বীকার করা। কি করলো, যে সত্যিকারের কোনো গুপ্তধন ছিল না। তাহলে এতক্ষণ খাটালো কেন? ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। একেই বৃষ্টি, একটু আরাম ওয়েদার, তো ভোলা গ্র্যান্ডপা কী করেছে, দুপুরবেলায় খেয়ে দিয়ে আরাম করে ঘুমিয়েছে। তো ঘুমের মধ্যে ওই সব স্বপ্ন দেখেছে যে একদল জলদস্যু সব একটা গুপ্তধনের বাক্স কোনো একটা স্যান্ড ডিউনের মধ্যে পুঁতে রাখছে। এবার মানুষ কি হয়, যখন খুব গভীর ঘুমায়, ঘুম থেকে ওঠার পরে ওই ঘোরটা ঠেকে যায়, যেটাকে আমরা ট্রান্স বলি। ওই ট্রান্সে কিন্তু আমাদের ওই স্বপ্ন আর বাস্তবটা মিলে মিশে যায়। তখন যেন স্বপ্নের পার্টটাকে আমাদের কি মনে হয়, যে এটাই বুঝি সত্যি, কেমন। তো ভোলা গ্র্যান্ডপারও তাই হয়েছে। সে কি করেছিল, মিড ডে ন্যাপ, মানে মিড ডে মানে দুপুরবেলার, ন্যাপকে আমরা কি বলি, শর্ট বা লাইট স্লিপ, সংক্ষিপ্ত ছোট হালকা ঘুমকে আমরা ন্যাপ বলি। এটাকে কি আরেকটা ওয়ার্ডেও বলা হয়, সেটা দ্যাট ইজ কল্ড ডোজ বা ডেজ, ঠিক আছে। তো ওই ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছে, আর স্বপ্নটা দেখে ওটাকে সত্যি মনে করে দৌড়ে এসে এক্সাইটেডভাবে অথরের বাবাকে এবং ফ্রেন্ডসদেরকে বলেছে, এবং যার ফলে তারা সারাটা দিন পণ্ড হয়েছে, একদম রাত অবধি, ঠিক আছে। তো এটা একটা মজার ইনসিডেন্ট।
এবার থার্ড ইনসিডেন্ট অ্যান্ড দ্য লাস্ট ইনসিডেন্ট অফ দিস স্টোরি কি বলছে, ওয়ান্স ভোলা গ্র্যান্ডফা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। তো সুন্দরবনে একটা কিন্তু দারুণ অ্যাডভেঞ্চার কিন্তু ভোলা গ্র্যান্ডপার হয়েছিল। কি সেটা? সুন্দরবনের নাম শুনলেই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা মনে পড়ে, তো এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আমরা পাবো। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোম দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবনস। এখন ধরো আমাদের পপুলেশন বাড়ছে, বসতি বাড়ছে, যার ফলে গাছ কাটা হচ্ছে, বন জঙ্গলের পরিমাণ কমছে, কিন্তু যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় কিন্তু প্রচুর বন জঙ্গল ছিল, ফলে প্রচুর রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এমনি ফ্রিলি রোম, রোম মানে হচ্ছে ওয়ান্ডারিং, মানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, এমনি ঘুরে বেড়ানো, ঠিক আছে। তো প্রচুর রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ কিন্তু এদিক ওদিক ইতস্তত ঘুরে বেড়াতো। সেই সময়কার ঘটনা কিন্তু এখন বর্ণনা করা হচ্ছে। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন। এবং স্বাভাবিকভাবেই লোকেরা একা তো বাঘের সঙ্গে লড়াই করতে পারবে না, তো তারা কি করতো, তারা চেষ্টা করতো যে যদি সানডাউন বা সূর্যাস্তের পর, যেটার আরেকটা ওয়ার্ড কি সানসেট, সানসেটের পরে যদি তাদেরকে কোথাও যেতে হয় তাহলে তারা একা কখনো যেত না, তারা কি করতো, গ্রুপে যেত, একটা দলে যেত। ইনফ্যাক্ট এখনও বেশ 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 কিছু জায়গায় কিন্তু সেটাই করা হয় সুন্দরবন অঞ্চলে। কেমন, ওয়ান ইভিনিং, এরকম একটা সময়ের একদিন সন্ধেবেলায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। এখন যেমন আমাদের কাছে বাজার সেটা কিন্তু খুব অ্যাভেলেবেল, আগেকার দিনে কিন্তু এরকম হতো না। কি হতো, হাট বসতো, এবং হাট কিন্তু সপ্তাহের একটা নির্দিষ্ট সময়ে বা কিছু কিছু জায়গায় হয়তো 15 দিন অন্তর হাট বসতো। তো এখানে যে জায়গাটার কথা বলা হচ্ছে সেখানে সপ্তাহে একদিন হাট বসতো, এবং মানুষ তার যা যা প্রয়োজনীয় জিনিস, শুধু খাবার দাবার নয়, যা যা প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিন্তু সেই হাট থেকে বা উইকলি মার্কেট থেকে তারা কিনতো। তো ভোলা গ্র্যান্ডপা এরকম এক হাট থেকে একদিন সন্ধ্যেবেলায় ফিরছিল, একাই ফিরছিল কিন্তু। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্ডস, ইয়ার্ড একটা ডিস্টেন্স, আমরা বাংলায় যেটাকে গজ বলি, তো এটা দূরত্ব মাপক একটা ইউনিট। তো 5 গজ দূরে হঠাৎ কি করলো, তার পেছনে 5 গজ দূরে কি দেখছে, কি শুনছে, হি হার্ড দ্য গ্রাউল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগারের একটা গ্রাউলিং সাউন্ড। দেখো আরেকটা সাউন্ড পেলাম আমরা, হাউলিং অফ জ্যাকলস পেয়েছি, গ্রাউলিং অফ টাইগার পাচ্ছি। এখন টাইগার গ্রাউল করার অর্থ হচ্ছে গড়গড় 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 শব্দ করা, হালুম করা নয়। হালুম করাকে অন্য কিছু বলে, সেটা আমরা পাবো। তো গড়গড় যে একটা সাউন্ড, দ্যাট ইজ কল্ড গ্রাউলিং সাউন্ড, ঠিক আছে, এটা লিখবে, নোট করবে তোমরা। তো এরকম একটা শব্দ কিন্তু প্রায় 5 গজ দূরে পেছনে কিন্তু ভোলা গ্র্যান্ডপা শুনতে পেল। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। সে দেখছে সে বাঘটা জল করে, ব্রাইট মানে উজ্জ্বল চোখ নিয়ে, কারণ বাঘের চোখ এমনিতেই রাত্রিবেলায় জল করে, তো সেরকম জলে দুটো চোখ নিয়ে ভোলা গ্র্যান্ডপার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। গেজ কথা মানে হচ্ছে টু লুক উইথ আ ফিক্সড আই, এক দৃষ্টে তাকিয়ে থাকা, কেমন। তো এক দৃষ্টে কিন্তু ভোলা গ্র্যান্ডপার দিকে সে তাকিয়ে আছে। স্বাভাবিকভাবে দ্য টাইগার ইজ ইন আ অ্যাটাকিং মুড, ঠিক আছে। ভোলা গ্র্যান্ডপা তো আর কোনো রিস্ক নেয়নি, দেখছি আমি একা আছি, আর রিস্ক নিয়ে লাভ নেই। তো সে কি করলো, ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি। কাছেই একটা বট গাছ পেয়েছে, তো এক লাফে বট গাছে তত্তরিয়ে। কারণ কোনো সময় বিপদ হলে, এটা সায়েন্সের পার্ট, যে মানুষের রিফ্লেক্স অ্যাকশন কাজ করে, ঠিক আছে। তো সেই ইনস্ট্যান্ট রিফ্লেক্সে সে প্রাণ বাঁচানোর জন্য বট গাছে চেপে গেছে। দ্য টাইগার রোড, দেখো রোড মানে কিন্তু এখানে গর্জন করা, ঠিক আছে।
দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। তো স্বাভাবিকভাবেই শিকার হাতছাড়া হয়েছে, রেগে গেছে, সেই জন্য ওই গাছটার চারপাশে প্রায় 100 বার, এখন 100 বার কি আর গুনে গুনে ঘুরেছে তা নয়, এটা বোঝাতে চাইছে অনেকবার কিন্তু গাছের চারপাশে সে পাক খেয়েছে। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম। তারপরে যখন সে ঘুরে ঘুরে হাঁপিয়ে গেছে, দেখেছে ভোলা গ্র্যান্ডপা নামেনি, তখন ওই গাছের নিচেই সে সেটেল ডাউন করেছে। সেটেল ডাউন মানে আরাম করে বসেছে। এবং কি করছে, আরাম করে বসলেও চোখটা কিন্তু ভোলা গ্র্যান্ডপার দিকেই আছে, কারণ ওকে ওর শিকার হিসাবে কিন্তু স্থির করেছে, যে নামলেই ব্যাটার ঘাড় মটকাবো। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। ভোলা গ্র্যান্ডপা তো গাছে চেপেই আছে, সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল, চারিদিক অন্ধকার হয়ে গেল গুটগুটে, কিচ্ছু আর দেখা যাচ্ছে না এবং নিস্তব্ধ হয়ে গেল, কারণ স্বাভাবিকভাবে মানুষ বাঘের ভয়ে রাত্রিবেলায় তো খুব প্রয়োজন না হলে, দল বেঁধে না হলে যায় না, কাজেই দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। শুকনো পাতা গাছের পড়ে রয়েছে এবং বাঘ কী করছে, তার ল্যাজটাকে ওই পাতার মধ্যে বাড়ি দিচ্ছে মশা মাছি পোকামাকড় সরানোর জন্য। তার মানে বাঘটা কিন্তু তখনও ওয়েট করছে যে কখন ভোলা গ্র্যান্ডপা নামবে আর আমি কখন শিকার করব। ভোলা গ্র্যান্ডপা তো আর নামে না। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল, সারা রাত কেটে গেল। ডন ব্রোক, ডন মানে ভোর, উষা, সবে আলো ফুটছে, সেটাকে আমরা ডন বলি। আর তার অপোজিট কি, গোধূলিকে কি বলি আমরা, ডাস্ক, DUSK, ডন ডাস্ক। তো ভোর হয়েছে। উইথ দ্য কুইং অফ ডোভস, ঘুঘু পাখি, ডোভসকে আমরা কি বলি, ঘুঘু পাখি, আর ডোভসের ডাকাকে আমরা কি বলি, কুইং। দেখো আবার একটা তোমরা কিন্তু সাউন্ড পেলে, ঠিক আছে, লিখে নেবে এগুলো। তো ভোর হলো, পাখি ডাকছে, ভোলা গ্র্যান্ডপা কিন্তু বেমালুম সব ভুলে গেছে। সে যে বাঘের তাড়া খেয়েছে, গাছে চেপেছে, সারা রাত দেখেছে, ভুলে গেছে, তো গাছেই ঘুমিয়ে নিয়েছে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, সে আরামসে নেমে এসেছে গাছের থেকে। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন, ফোর্থ কালেকটিভ নাউন, ঠিক আছে, যে একদল লোক ওখানে ছিল, সকালবেলা কাঠ কাটতে এসছে জঙ্গলে, যেমন আসে বিভিন্ন প্রয়োজনে। একদল লোক ছিল অন এ মাউন্ড এ লিটল অ্যাওয়ে, একটা ছোট মাউন্ড, মাউন্ড মানে ঢিপি, একটা ঢিপির মধ্যে একটু দূরে একটা ঢিপি ছিল, সেই ঢিপির ওখানে কিছু লোক ছিল। ভোলা গ্র্যান্ডপা তো গাছ থেকে নেমে সোজা হাঁটা। ভোলা গ্র্যান্ডপা climbed the mound and requested the first man he saw for some water to drink. সারা রাত জল খায়নি, জল তেষ্টা পেয়েছে, পেছনের ইনসিডেন্ট সব ভুলে গেছে, কিন্তু সে গাছ থেকে নেমেছে, সোজা গিয়ে একদল লোককে মাউন্ডের ওপরে দেখেছে, তাই সে ঢিপির ওপরে উঠেছে এবং সামনে যে লোকটাকে পেয়েছে তাকে বলেছে আমাকে একটু জল দেবে, আমি খাবো। এবার লোকগুলো তো বাঘটাকে দেখতে পেয়েছে, তো সেবার লোকগুলোর কি রিয়াকশন, কি বলছে দেখো। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, লোকটা তো দেখেছে বাঘটা রয়েছে তার উপরে, গাছের ওপর ভোলা গ্র্যান্ডপা চেপে রয়েছে, লোকটা বাঘের সামনে দিয়ে নামলো, সোজা হেঁটে আমার কাছে চলে এলো। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, বিউইল্ডার্ড মিনস আটারলি সারপ্রাইজড, অস্ট্রাক, মানে ভীষণভাবে অবাক হয়ে গেছে যে এটা কি হলো। এবং সে কি জিজ্ঞেস করলো ভোলা গ্র্যান্ডপাকে, হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলো যে আপনার এই রহস্যটা কি বলুন তো মশাই, আপনি এই ক্ষুধার্ত বিস্ট, বিস্ট মানে অ্যানিমাল, ফেরোসাস অ্যানিমালকে আমরা বিস্ট বলি, ঠিক আছে, তো বললে যে ক্ষুধার্ত যে অ্যানিমাল, সেই অ্যানিমেলের একটা প্রাণীর কাছ থেকে আপনি একদম সোজা নেমে চলে এলেন, সে আপনাকে কোনো ক্ষতিই করলো না, এর রহস্যটা কি। এখন লোকটা জানতে চাওয়াটা কিন্তু কোয়াইট ন্যাচারাল, কারণ যদি সে মনে করছে সত্যিই যদি ভোলা গ্র্যান্ডপার কোনো ম্যাজিক্যাল পাওয়ার থেকে তাকে শিখিয়ে দেয়, তাহলে এরাও একটু রাত্রিবেলা কাজে এদিক ওদিক বেরোতে পারে একা একা, তাদের আর গ্রুপ নিয়ে বেরোতে হয় না। তো সেটা যখন জিজ্ঞেস করেছে ভোলা গ্র্যান্ডপা, তখন কিন্তু
সব কিছু মনে পড়েছে। দ্য টাইগার, আর টাইগারটা, বাঘটা অ্যাকচুয়ালি কী হয়েছিল, বাঘটা একটু বেচারা ঘুমিয়ে গেছিলো একটু অপেক্ষা করে করে। তো দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিভস অ্যান্ড ইয়নিং মানে হাই তুলছিল, হাই তুলে একটু হাত পা টান করছিল। সেই মুহূর্তে কিন্তু ভোলা গ্র্যান্ডপা এসেছে, আদারওয়াইজ হি উড হ্যাভ বিন অ্যাটাকড। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। তখন মনে পড়েছে, আরে তাই তো। এবার পেছনে ঘুরে বাঘটাকে দেখেছে, দেখে ওর সব ইনসিডেন্ট মনে পড়েছে। তারপরে ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, সে তো প্রায় ভয়ে অজ্ঞান হয় কি হয়। হি র্যান ব্যাক হোম, তারপর ওখান থেকে এক দৌড়ে সোজা বাড়ি, আর ওখানে কোনো দাঁড়ানোর কোনো ব্যাপারই নেই, ঠিক আছে, এতটাই সে ভুলাক্কার, ঠিক আছে। তো দিস ইজ দ্য থার্ড ইনসিডেন্ট, এই 3 ইনসিডেন্ট। এবং ফাইনালি স্টোরিটা শেষটাও খুব মজা দিয়ে হয়েছে। কি বলছে, এই যে সুন্দরবনের ঘটনাটা ঘটেছে তার প্রায় 50 বছর পরে, হাফ এ সেঞ্চুরি লেটার, সেঞ্চুরি মিনস 100 ইয়ার্স, হাফ এ সেঞ্চুরি 50 ইয়ার্স। তো এই সুন্দরবন ঘটনা ঘটার প্রায় 50 বছর পরে ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। তার 95 বছর বয়সে উনি মারা যান। তো এখানে একটু তোমাদেরকে অঙ্ক করতে দিই। উনি 95 বছর বয়সে মারা যান, সুন্দরবনের ঘটনাটা ঘটে তার মারা যাওয়ার 50 বছর আগে। তাহলে যদি কেউ মজা করে কোনো স্যার কোয়েশ্চেন করে যে সুন্দরবনের ঘটনা যখন ঘটেছিল তখন ভোলা গ্র্যান্ডপার বয়স কত ছিল, অঙ্ক করো এবং কি আনসার তোমরাই দেখে নাও, আমাকেও জানিও। তো 95 বছর বয়সে উনি মারা গেলেন এবং তার ওয়াইফ, তার স্ত্রীর বয়স কত, হিজ 80 ইয়ার ওল্ড ওয়াইফ ল্যামেন্টেড মাচ, স্বাভাবিক, স্বামী মারা গেছে। তার 80 বছর বৃদ্ধা মা যথেষ্ট কান্নাকাটি তার 80 বছর বৃদ্ধা স্ত্রী যথেষ্ট কান্নাকাটি করলো, ঠিক আছে। তার মানে ভোলা গ্র্যান্ডপা ওয়াজ 15 ইয়ার্স ওল্ডার দ্যান হিজ ওয়াইফ। সে যথেষ্ট কান্নাকাটি করলো। শি সেড উইথ আ সাই, সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগেটেন টু ব্রিথ। আরে উনি তো এমনি এমনি মারা যায়নি, নিশ্চয়ই উনি নিঃশ্বাস নিতে ভুলে গেছিল। তার মানে ওনার ওয়াইফও জানতো উনি খুবই ভুলে যায়, এতটাই ভুলে যায় যে উনি এটাও কনফিডেন্টলি বলছে যে উনি এমনি এমনি কোনো রোগে বা কোনোভাবে মারা যায়নি, আমার নিশ্চয়ই ধারণা উনি নিঃশ্বাস নিতে কিছুক্ষণের জন্য ভুলে গেছিল, ওই জন্যই বেচারা মারা গেল, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদের স্টোরি শেষ হলো। ফার্স্ট লেসেন খুব মজাদার একটা স্টোরি, কিন্তু সেখানে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আছে যেগুলো আমি বললাম তোমাদেরকে। 3টে ইনসিডেন্টের বর্ণনা করা আছে। প্রথম ইনসিডেন্টে অথার নিজে প্রেজেন্ট ছিল, পরের দুটো ইনসিডেন্টে ছিল না। প্রথম ইনসিডেন্টটা উইন্টার সিজনে হয়েছে, সেকেন্ড ইনসিডেন্টটা মনসুনে হয়েছে, এবং সেকেন্ড ইনসিডেন্টটা অথার তার বাবার কাছ থেকে শুনেছিল। আর যদি প্রশ্ন করে যে কোন দুটো ইনসিডেন্টে অথারের বাবা প্রেজেন্ট ছিল, তাহলে ফার্স্ট ইনসিডেন্ট অ্যান্ড দ্য সেকেন্ড ইনসিডেন্ট। এছাড়া আমরা 4টে কালেকটিভ নাউন পেয়েছি, 3টে সাউন্ডস পেয়েছি ডিফারেন্ট, ঠিক আছে। তো এগুলো কোয়েশ্চেন্স আছে। আর ফাইনালি একটা কোয়েশ্চেন তোমাদেরকে আবার একটা দিয়ে যাই, বেশ কিছু কোয়েশ্চেন দিয়ে গেলাম, এগুলো তোমরা সার্চ করবে এবং আমাকে লিখে দেবে, লিখে আনসার করবে। আর একটা কোয়েশ্চেন আমি করি, ভোলা গ্র্যান্ডপার ওয়াইফের কিন্তু 80 বছর বয়স ছিল, তো 80 বছর বয়স্ক মানুষকে আমরা ওয়ান ওয়ার্ডে কি বলি, এটা তোমরা খোঁজ করো। যদি তোমরা আনসার পেয়ে যাও ভেরি গুড, আমাকে আনসার লিখে পাঠাবে। আর যদি সেটা না জানো তাহলে নেক্সট ক্লাসে আমি এটার আনসার তোমাদেরকে দিয়ে দেব। আর নেক্সট ক্লাসে আমি ফার্স্টে বুকের কোয়েশ্চেন অ্যান্সার্স তোমাদেরকে সলভ করাবো। অ্যান্ড আফটার দ্যাট ভোলা গ্র্যান্ডপার থেকে যা যা প্রশ্ন আসতে পারে সমস্ত কোয়েশ্চেন আমি ডিসকাস করব। কাজেই এই ক্লাসটা এবং পরের ক্লাসটা যদি তোমরা ভালোভাবে করো, নোট ডাউন করে নাও, বারবার শুনে শুনে নোট ডাউন করে নাও, তাহলে আমার মনে হয় ভোলা গ্র্যান্ডপা থেকে অ্যাটলিস্ট আর কোনো প্রশ্ন আসবে এরকম কোনো সম্ভাবনা থাকবে না। এবং এইভাবে কিন্তু প্রত্যেকটা লেসনই আমরা আস্তে আস্তে করে নেব, কেমন? তো আজকের ক্লাস এখানেই শেষ হলো। বাই বাই অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।